ভয় পেও না হাসির ছানা। জবা তখনও অস্পষ্ট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। তার ঠোঁট কাঁপছে, হৃস্পন্দন এত দ্রুত যে মনে হচ্ছে শেবাজের শক্ত বাহুর মাঝে লুকিয়ে পড়লেই হয়তো শান্তি পাবে সে। শেবাজ সেই কম্পন স্পষ্টই অনুভব করে, তাই এক গভীর মুগ্ধ হাসি খেলে যায় তার মুখে। তারপর হালকা কণ্ঠে বলে, আমার ফুল এভাবে কাঁপলে তো আমি নিজেই আর সামলাতে পারবো না। শেহবাজের কথায় জবার শ্বাস আটকে আসে। আতঙ্ক, শিহরণ, এক অদ্ভুত মোহ সব মিলিয়ে চোখ বন্ধ করে ফেলে জবা। তার সেই বন্ধ চোখের পানে চেয়ে শেহবাজ আরও কাছে ঝুঁকে আসে। নিঃশ্বাসের গরম পরশে জবার গাল জ্বলে ওঠে। আর তখনই শেহবাজ ফিসফিস করে ওঠে। অনুভব করো আমায় ফুল। এহেন কথায় জবার সমস্ত শরীরে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে, যেন তার রক্তের প্রতিটি কোণায় আগুন জ্বলে উঠেছে। শেহবাজের আঙ্গুলগুলি জবার গাল বরাবর নেমে আসে, তারপর তার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। জবা অনুভব করে শেহবাজের স্পর্শ তার সমস্ত স্নায়ুকে জাগ্রত করে দিচ্ছে। তার চোখ বন্ধ, কিন্তু তার সমস্ত চেতনা শেহবাজের প্রতি নিবদ্ধ। শেহবাজের শ্বাস জবার কানের পাশ দিয়ে গড়িয়ে যায়, তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। শেহবাজের ঠোঁট আবারও জবার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, তুমি আমার, সম্পূর্ণ আমার। বাক্যটি বলেই শেহবাজের হাত জবার কাঁধে এসে থামে। তারপর ধীরে ধীরে তার পিঠ বরাবর নেমে যায়। ফের শেহবাজ আলতো হাতে জবাকে বিছানায় শুইয়ে দিয়ে তার বন্ধ নেত্রে নিজের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া দিতেই জবা নেত্র মেলে দৃষ্টি তাক করে শেহবাজের, তার প্রতি তীব্র দাবিদারির নেত্রে। তখনই শেহবাজ অকস্মাৎ জবার কোমল অধর ফের আঁকড়ে ধরে নিজ অধরের আয়ত্তে। শেহবাজের গভীর চুম্বনে জবার শরীর ফের শিহরিত হয়ে ওঠে, যেন তার অস্তিত্ব গলে গিয়ে মিশে যাচ্ছে শেহবাজের উষ্ণতায়। শেহবাজের আঙুল ধীরে ধীরে জবার ঘাড় বেয়ে নিচে নামে। প্রতিটি স্পর্শে এক অব্যক্ত দাবি, এই মেয়েটি শুধুই তার, একমাত্র তার। সে যেন নিজের অস্তিত্ব দিয়ে লিখে দিচ্ছে জবার শরীরে নিজের অধিকার, নিজের একচ্ছত্র দখলদারি। জবার শরীর অদ্ভুত অনুভূতিতে আলোড়িত হয়, কিন্তু সে কোনো বাধা দেয় না, কোনো প্রতিরোধ নেই, নেই কোনো আপত্তি, শুধু এক নিঃশব্দ আত্মসমর্পণ। তার দীর্ঘ পদক ভারী হয়ে আসে, দৃষ্টির কোণে জমে ওঠে এক ফোঁটা অশ্রু। তবে তা বেদনার নয়, এক অনির্বচনীয় আবেগ, এক অজানা অনুভূতি যা ভাষায় প্রকাশে ব্যর্থ। ফের শেহবাজ জবার কপালে গভীর এক চুম্বন এগিয়ে দেয়, তারপর গালের উপর, তারপর ধীরে ধীরে নেমে আসে জবার ক্রীবাদেশে। সেই স্পর্শে জবার শ্বাসচক্র এলোমেলো হয়ে যায়, হৃদয়ের গতি দ্বিগুণ হয়ে ওঠে। জবা আর স্থির থাকতে পারে না, তার সমস্ত অস্তিত্ব টেনে নেয় শেহবাজের শক্তির কেন্দ্রবিন্দুর দিকে। অজান্তেই তার দুহাত উঠে আঙুলগুলো শেহবাজের ঘন চুল আঁকড়ে ধরে, যেন সেও তাকে নিজের করে পেতে চায়, যেমনভাবে শেহবাজ তাকে কাছে টেনে নিচ্ছে। সেই রাত্রি সাক্ষী হয়ে থাকে এক অবিনাশী মিলনের, যেখানে দুই আত্মার সমস্ত ব্যবধান ভেঙে চুরমার হয়ে যায়, দুই দেহের সীমারেখা বিলীন হয়ে এক অভিন্ন সত্তায় রূপ নেয়। জবা শেহবাজের শক্তিশালী বাহুডোরে আশ্রয় নেয়, যেন সেখানেই তার অস্তিত্বের পরিপূর্ণতা। আর শেহবাজ, সে তাকে আগলে নেয় এমন এক দাবি নিয়ে যা কোনো শক্তি অস্বীকার করতে পারে না। ভালোবাসার অগ্নিশিখায় মোড়ানো সে বন্ধন, যা কোনো কালেই আর ছিন্ন হবে না, যেখানে জবা শুধুই শেহবাজের, আর শেহবাজ তার একমাত্র আশ্রয়। বর্ষণ থেমেছে বহুক্ষণ। আকাশ জুড়ে এখন পূর্ণচাঁদের দীপ্তিময় আলো, স্নিগ্ধ সেই জ্যোৎস্নায় ঝলমল করছে চারিপাশ। আর তারই মাঝে শেহবাজ আপন হৃদয়ের সর্বাধিক ভালোবাসার মানবীকে চাদরে মুড়িয়ে নিজের বুকের গভীরে আগলে রেখেছে। বারান্দার আরাম কেদারায় বসে সে অপলক দৃষ্টিতে চন্দ্রবিলাস করছে, তবে একা নয়, তার অস্তিত্বের অপরিহার্য অংশের সহিত। শেহবাজ আজ খুশি, প্রবল আনন্দে তার হৃদয় ভরে আছে। সে আজ তার অর্ধাঙ্গিনীকে শুধু নামে নয়, বাস্তবেও নিজের করে পেয়েছে। তবু সেই আনন্দের মাঝেই কোথায় যেন এক চাপা অস্বস্তি দানা বাঁধছে। জবার মুখের দিকে তাকালেই সেই অস্বস্তি তীব্র হচ্ছে। মেয়েটি তার বুকে গভীরভাবে লেপ্টে আছে, নিঃশব্দ, অপরিচিত এক লজ্জার আবরণে আচ্ছাদিত হয়ে। একবারও তার চোখের পানে চেয়ে দেখছে না। শেহবাজ কারণ জানে, তবুও তার বুকের ভিতর এক অদ্ভুত যন্ত্রণা টেনে ধরছে। সে ধীরে ধীরে জবাকে একটু আলগা করতে চায়, কিন্তু মুহূর্তেই মেয়েটির কাতর আর্তনাদ তার কানে ভেসে আসে। শেহবাজ থমকে যায়, জবাকে আরও শক্ত করে বুকে চেপে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে,
কিন্তু জবা কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং আগের মতোই নিষ্পৃহ নীরব। শেহবাজ গভীরভাবে তার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর কোমল কণ্ঠে বলে, ফুল, একটু সোজা হয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিশ্চয়ই খুব ক্ষুধে পেয়েছে। জবার সত্যি প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সে কিছু বলে না, শুধু মাথা নত করে অতীব কষ্টে শেহবাজকে ছেড়ে ধীরে ধীরে সোজা হয়ে বসে। শেহবাজ এক ঝলক তার দিকে তাকিয়ে চাদরটা আরও ভালোভাবে জড়িয়ে দেয়, যেন এক বিন্দু শীতল বাতাসও তাকে স্পর্শ না করতে পারে। তারপর নিশ্চুপে কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রথমবারের ন্যায় জমিদার শেহবাজ মির্জা নিজ হাতে খাবারের থালা নিয়ে আসে তার অর্ধাঙ্গিনীর জন্য। চাঁদের আলোয় তার তীক্ষ্ণ মুখাবয়ব আরও দৃঢ়, আরও অপরাজেয় হয়ে উঠেছে। বারান্দায় পা রেখেই ধীর পায়ে এসে জবার সম্মুখে থালাটি রাখে। জবা থালার দিকে হাত বাড়াতেই শেহবাজ তার হাত ধরে ফেলে, চোখে এক অনড় দৃষ্টি নিয়ে বলে ওঠে, তোমাকে নড়তে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। শেহবাজের কথায় জবাব বিস্মিত দৃষ্টিতে একবার তার পানে তাকায়, তারপরে দ্রুত চোখ নামিয়ে নেয়। মেয়েটির সেই লাজুক অভিব্যক্তি শেহবাজের চোখ এড়ায় না, বরং তার অধর প্রান্তে এক গভীর হাসির রেখা ফুটে ওঠে। সে ধীরে হাতে থালা থেকে এক লোকমা ভাত তুলে জবার সামনে ধরে। কোনো দ্বিধা ছাড়াই জবা সন্তর্পণে তা গলদকরণ করে। একের পর এক লোকমা তুলে শেহবাজ তাকে খাইয়ে দিতে থাকে, আর জবা নীরবে গ্রহণ করে। প্রতিটি লোকমার সাথে যেন তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে। সবশেষে যখন থালাটি প্রায় শূন্য, জবা কিঞ্চিত সংকোচ নিয়ে ফিসফিস করে বলে, আপনিও তো কিছু খাননি, আপনি খাবেন না? শেহবাজ এক পলক তার দিকে তাকিয়ে মৃদু হাসে। সেই হাসির গভীরতায় এক অদ্ভুত মাদকতা লুকিয়ে থাকে। তারপর নিম্ন স্বরে বলে, খাইয়ে দাও, তবেই খাবো। জবা চমকে ওঠে। একবার তার দৃষ্টি শেহবাজের পানে যায়, তারপর সে অস্বস্তিতে হাত কসলাতে থাকে। হৃদয়ের গভীরে কেমন এক অজানা স্রোত খেলে যায়, যা সে ব্যাখ্যা করতে পারছে না। খানিকটা দ্বিধাগ্রস্ত স্বরে বলে, এখানে তো আমার এঁটো করা খাবার ছাড়া আর কিছু নেই, আপনাকে কিভাবে খাওয়াবো? এটাই খাইয়ে দাও। জবা হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এক পলক তার মনে হয় এই মানুষটিকে সে সত্যিই বুঝতে পারে না, কিন্তু শেহবাজের দৃষ্টি, তার কণ্ঠের দৃঢ়তা, তার অনড় উপস্থিতি, সব কিছু মিলিয়ে জবার বুকের ভেতর এক অদ্ভুত আবেশের সৃষ্টি করে। সে থরথর হাতে এক লোকমা তুলে ধরে। শেহবাজ এক মুহূর্ত অপেক্ষা না করে তা মুখে নেয়। তার ওষ্ঠের উষ্ণতা ছুঁয়ে যায় জবার আঙুলের ডগায়, এক অব্যক্ত শিহরণ ছড়িয়ে দেয় তার অস্তিত্ব জুড়ে। খাওয়া শেষ হলে জবার কিছু বোঝার আগেই শেহবাজ কোনো পূর্বাগতির সুযোগ না দিয়েই তাকে আপন বুকের মাঝে টেনে নেয়। তারপর নির্ভর ভঙ্গিতে তাকে কোলে তুলে নেয়, যেন এই অধিকার কেবলই তার। জবা বিস্ময়ে নিঃশব্দ হয়ে থাকে। তার মন লজ্জায় সংকুচিত, অথচ শরীর জানে এই উষ্ণতা, এই সুরক্ষা, এই অধিকার অস্বীকার করার মতো নয়। কক্ষে ফিরতেই শেহবাজ কোনো পূর্বাগতির সুযোগ না দিয়ে জবাকে শক্ত করে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, যেন সে কোনো মূল্যবান সম্পদ, যা এক মুহূর্তের জন্য তার আয়ত্তের বাইরে যেতে পারবে না। জবার নরম গালের ওপর শেহবাজের গরম নিঃশ্বাস পড়ে, আর তাতেই জবা বুঝতে পারে এই অপরিরুদ্ধ দুর্ধর্ষ মানুষটিও ক্লান্ত, তাই নিঃশব্দে আশ্রয় খুঁজছে। কোনো কথা নয়, কোনো বাড়তি স্পর্শ নয়, শুধু জবাকে বুকের মাঝে গুটিয়ে রেখে গভীর নিদ্রায় তলিয়ে যায় শেহবাজ। যেন এই প্রশান্তি, এই আশ্রয়ই তার একমাত্র চাওয়া। আর জবা, সে কেবল শেহবাজের শক্ত বুকের উপরে কান পেতে থাকে। তার স্পন্দনের প্রতিটি শব্দ যেন গভীর এক অর্থ বহন করছে, যা সে বোঝার চেষ্টা করে, অথচ সেই অর্থের গভীরে ডুবে যেতে যেতে সে নিজেকেই হারিয়ে ফেলে গভীর নিদ্রায়। রাত পেরিয়ে ভোরের সূচনা ঘটে। আজকের সকালটা অন্যান্য দিনের তুলনায় অন্যরকম এক স্নিগ্ধতা ছড়াচ্ছে। স্নিগ্ধ বাতাস জবার শরীর স্পর্শ করতেই তার ঘুম ছুটে যায়। চোখ খুলতেই দেখে সে শেহবাজের বুকে শায়িত। শেহবাজ গভীর ঘুমে মগ্ন, তার নিঃশ্বাসের উষ্ণতা জবার কপালে লেগে আসছে। মুহূর্তেই রাতের স্মৃতি তার মস্তিষ্কে ভেসে ওঠে। ধীর লয়ে চোখ তুলে শেহবাজের মুখশ্রী দেখে সে। কি শান্ত, কি নিশ্চিন্ত, যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই আজ এই মুখে। অথচ এই মুখশ্রীতেই কাল রাতে ছিল উন্মাদনা। জবার গাল অনল স্পর্শী উত্তাপে লাল হয়ে ওঠে। এক মুহূর্ত এখানে আর থাকা চলবে না ভেবে দ্রুত শেহবাজের বুক থেকে নিজেকে সরিয়ে নিতে চায় সে, কিন্তু ঠিক তখনই বুঝতে পারে শেহবাজের ঘুম ভেঙে গেছে। এহেন পরিস্থিতিতে এখন কি করবে জবা? লজ্জার তীব্রতায় এতটাই প্রবল যে মনে হচ্ছে যদি মাটির নিচে লুকিয়ে পড়তে পারত।
তবেই রক্ষা হতো। আর কোনো পথ না দেখে সে সোজা পালঙ্কের নিচে মাথা গুজে দেয়, যেন নিজেকে আড়াল করতে চায়। শেহবাজ আদো আদো চোখ ঘোরে, চারিপাশে চোখ বুলিয়ে জবাকে খোঁজে, না পেয়ে তার কপাল কুঁচকে ওঠে। কিন্তু পর মুহূর্তেই তার চোখ আটকে যায় পালঙ্কের নিচ থেকে বেরিয়ে থাকা জবার অর্ধেক শরীরে। ঠোঁটের কোণে এক চওড়া হাসি খেলে যায় তার। শেহবাজ দু হাত বুকের কাছে গুটিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, পালঙ্কের নিচ থেকে বের হও। প্রথম দিনের মতো আজকেও তোমায় খুব অদ্ভুত লাগছে। এভাবে থাকলে যে কেউ তোমাকে আহার সন্ধানকারী হাঁস ভেবে ফেলবে। ওঠো আর পেছনের অংশটাও নিচে নামাও। শেহবাজের কথায় লজ্জায় আরও কয়েক গুণ বেড়ে যায় জবার। তবুও ধীর গতিতে বাধ্য হয়ে উঠে দাঁড়ায় সে, মাথা এতটাই নত যেন চোখ তুললেই সে গলে যাবে লজ্জায়। শেহবাজ তার এমন অবস্থা দেখে ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর গভীর দৃষ্টিতে কিছুক্ষণ জবার মুখের পানে চেয়ে থেকে একদম কাছে গিয়ে নরম কণ্ঠে ফিসফিস করে বলে, আমায় দেখে লজ্জা পাচ্ছ? জবা কোনো উত্তর দেয় না, শুধু নীরব নিথর দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর স্পন্দনের শব্দ যেন আগের চেয়ে আরও প্রবল হয়ে ওঠে। শেহবাজ খানিকক্ষণ চুপ থেকে একটু ঝুঁকে তার কানের কাছে এসে গভীর স্বরে ফিস করে বলে, তবে এখন থেকে প্রতিদিন লজ্জা পেতে হবে, বোকা হাঁসের ছানা। 2টি মাস কেটে গেছে। সময়ের স্রোত কখনো কখনো হয়ে উঠেছে মধুর, কখনো বা কঠিন। যতটা অদৃশ্য ততটাই অনুভূত। এই 2 মাসে শেহবাজ এবং জবার সম্পর্ক এক নতুন স্থিতিতে পৌঁছেছে। শেহবাজের চোখের গভীরতা, তার স্পর্শের অমল উষ্ণতা এবং কথার খুনসুটির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ঢুকেছে জবার হৃদয়ে। আগের মতো তার প্রতি কোনো ভয় কিংবা শঙ্কা নেই। শেহবাজ এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, যে অংশে প্রেমের অরুণ আলো উজ্জ্বলিত। প্রতিটি দিন তাদের ভালোবাসায় মোটা স্নিগ্ধ খুনসুটিতে ভরা। অন্যদিকে রুকাইয়া ও জুনায়েদের সম্পর্ক বেড়ে উঠেছে এক নতুন রঙে। রুকাইয়ার স্নিগ্ধ হাসি, তার মিষ্টি অভিমান সবকিছুই জুনায়েদ তার পরম মমতায় আগলে রেখেছে। তারা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শিখেছে। তাদের সম্পর্কের বন্ধন দৃঢ় হয়ে উঠেছে। কিন্তু এই সুখী চিত্রের বিপরীতে অন্য এক দৃশ্য শোচনীয়। শাহনুর এবং সেলিমের মধ্যে দূরত্ব যেন দিনকে দিন বাড়ছে। শাহনুর প্রতিদিন বাগানে যায়, সেখানে সেলিম কাজ করে। সে চায় সেলিমের সাথে কথা বলতে, তার কাছে থাকতে, কিন্তু সেলিম তাকে ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে চলে। শাহনুর যতই কিছু বলতে চায়, সেলিম ততই নির্বাক, শুধু নিজস্ব কাজে মগ্ন থাকে। শাহনুরের অন্তর কষ্টের তীব্রতায় মূর্ছে যায় বারংবার। সে আর আগের মতো প্রাণ খুলে হাসতে পারে না। তার হাসির ভেতর এখন এক অদ্ভুত বিষাদ ছড়িয়ে পড়ে। সে প্রতিদিন অপেক্ষা করে সেই দিনের, যেদিন সেলিম তার সাথে নিজ থেকে কথা বলবে। কিন্তু দিন যায়, তবে সেদিন আর আসে না। সময়ের পালা বদলে কেউ একে অপরের কাছে এসেছে, কেউ আবার আরও দূরে সরে গেছে। তবে এই দূরত্বের শেষ কোথায়? অন্যদিকে তৌসিম, জবা এবং শেহবাজের সুখী সংসারে ঈর্ষায় জ্বলে পুড়ে একেবারে ধ্বংস হতে বসেছে। এই 2 মাস ধরে সে নানা চেষ্টা করেছে, নানা পরিকল্পনার মাধ্যমে জবা এবং শেহবাজকে আলাদা করার, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। এখন সে নতুন পরিকল্পনা সাজাচ্ছে। আর প্রশ্ন হলো, কে জিতবে আর কে হারবে এই শত্রুতার অন্ধকার খেলায়? প্রভাতের সূচনা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আকাশে এই দৃশ্যটুকু আধার কালো হয়ে রয়েছে। অম্বরের বুকে কোনো আলোর রেখা ছড়িয়ে পড়েনি, বরং কালো মেঘের ভিড় এমনভাবে ঘনীভূত হয়েছে যেন প্রতিটি মুহূর্তে এক মহা বিপর্যয়ের আগমন ঘটছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ আকাশে চমকাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে বজ্রের আঘাতে। প্রকৃতির বিক্ষোভ আর গর্জন এক অজানা শঙ্কা সৃষ্টি করছে জবার মনে, যেন আজ কিছু অশুভ ঘটতে চলেছে। এমনই এক পরিবেশে জবা ভয়ে শেহবাজের বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে, যেন কোনো ত্রাস থেকে রক্ষা পেতে তার আশ্রয়ের সাথে একাকার হয়ে যেতে চায়। শেহবাজও স্নেহের সাথে জবার উপর একের পর এক গভীর চুম্বনের স্পর্শ অঙ্কিত করছে, যেন তার ভয়ের মাঝে কিছু শান্তি আনা যায়। এই 2 মাসে জবার ভেতরে এক অনন্য পরিবর্তন ঘটেছে। সে এখন শেহবাজের পিছু ছায়ার মতো থাকে। যতক্ষণ শেহবাজ থাকবে ততক্ষণ তার পায়ে পায়ে ঘুরে বেড়াবে, বাচ্চা হাঁসের ছানার ন্যায়। শেহবাজের বিদায়ের মুহূর্তে পাঞ্জাবি হাতা ধরে মহলের মূল ফটক পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে যাবে। শেহবাজও তার বাচ্চামো সহনশীলতার সাথে গ্রহণ করে, যেমন আগের শেহবাজ কখনো করেনি। এ এক নতুন শেহবাজ, যার মুখে অনবরত জবা নামের ফুলের জন্য প্রস্ফুটিত হাসি ফুটে থাকে। এ এক স্বপ্নময় সংসার, যা জবা তৈরি করেছে।
একটি স্বপ্ন যা সকল নারীর কাম্য, যেখানে কোনো বেদনা বা কষ্ট নেই, শুধুই ভালোবাসা ও আনন্দ ভরপুর। আজকের প্রকৃতির এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জবা কোনোভাবেই শেহবাজকে মহলের বাইরে যেতে দিতে চাইছে না। তাই এক আদুরে ভঙ্গিতে শেহবাজকে অনুরোধ করে। দয়া করে আজকে যাবেন না। ঠিক আছে, যাব না, যদি তুমি আমাকে আদর করতে দাও তবে। শেহবাজের কথায় জবা তার কাছ থেকে এক ঝটকায় দূরে সরে গিয়ে কিছুটা বিস্ময়ে ও লজ্জায় বলে ওঠে। ছি, এই ভোরবেলা কেউ এমন কথা বলে? আপনার থাকতে হবে না, আপনি যান, বেহায়া পুরুষ। জবার এহেন কথায় শেহবাজের মুখে মৃদু হাসি ফুটে ওঠে, তারপর হালকা কণ্ঠে বলে, ঠিক আছে, তুমি যখন এমন বলছো তাহলে আমি চলে যাচ্ছি। বলেই শেহবাজ হাসি মুখে কক্ষ থেকে বের হয়ে যায়। আর জবা অভিমানের ভারে আচ্ছন্ন হয়ে নিঃশব্দে পালঙ্কে বসে থাকে। তার মন ভারাক্রান্ত। সে শেহবাজকে আজ আর এগিয়ে দিতে যায় না। এক নীরব ধ্যানে জানালার ফাঁক খুলে বাইরের অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে চোখ মেলে তাকিয়ে থাকে। শাহানুর জানালার প্রান্তে দাঁড়িয়ে অবচেতন চোখ পড়ে সেলিমের পানে, যার মলিন পোশাকগুলো তীব্র ঝড়ো বাতাসে উড়ছিল, কিন্তু সে এক নির্দিষ্টভাবে নিজের কাজে নিমগ্ন। এই বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশের গাঢ় অন্ধকারে সেলিমকে লক্ষ্য করে শাহানুরের হৃদয়ে এক অস্বস্তির ঢেউ বয়ে যায়। হঠাৎ করে ঝড়ের শক্তি আকাশকে কাঁপিয়ে তোলে। তীব্র বর্ষণে সেলিমের সমস্ত শরীর ভিজে যায়, তবে সে নিজের কর্ম থেকে এক মুহূর্ত সরে না। এই দৃশ্য দেখে শাহানুর আর কোনো দ্বিধা না রেখে ছাতা হাতে দ্রুত নিজের কক্ষ থেকে বেরিয়ে যায় সেলিমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। সেলিমের সামনে দাঁড়িয়ে সে এক দীর্ঘশ্বাস ছাড়ে, তার কণ্ঠে এক প্রগাঢ় উদ্বেগের ছোঁয়া নিয়ে বলে ওঠে। সেলিম, তুমিও ভিজে যাচ্ছ, এই ছাতাটা ধরো। আমার কোনো কিছুর দরকার নাই, আপনি এখনই আমার চোখের সামনে থেকে সইরা যান। সেলিমের এহেন কথায় শাহানুরের চোখে অশ্রুর ধারা নেমে আসে, যা সেলিমের দৃষ্টি এড়ায় না, কিন্তু তবুও সে নির্বিকার। কঠোর ভঙ্গিতে শাহানুরকে চলে যেতে বলে। কোনো প্রত্যুত্তর না দিয়ে শাহানুর নিঃশব্দে ছাতাটা ফেলে রেখে ছুটে যায় নিজের কক্ষে, যেন সমস্ত আবেগের ভার আর সহ্য করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেলিম স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে শাহানুরের অশ্রুসিক্ত মুখ, আর তার সামনে স্পষ্ট হয়ে ওঠে সে জানে শাহানুরের এই অবুঝ চোখে জন্ম নিয়েছে এমন এক অনুভূতি যা নিছক বন্ধুত্বের সীমা অতিক্রম করে গেছে। অনেক আগেই সে তা উপলব্ধি করেছে, তাই নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, কারণ সে জানে আজ যদি সে এক ধাপও কাছে আসে তাহলে তাদের দুজনের ভাগ্যে নেমে আসবে এক অনিবার্য দুর্যোগ। সময় গড়িয়েছে অনেকটা। জবা বিছানায় শায়িত নিস্তেজ ও নিশ্চল, এলোমেলো শাড়ির ভাঁজ, কাঁপতে থাকা শ্বাস সব মিলিয়ে প্রমাণ দেয় সে গভীর নিদ্রায় আচ্ছন্ন। বিকেলের ম্লান আলো তার মুখমণ্ডলে পড়ে এক অলৌকিক ছায়া সৃষ্টি করেছে, যেন সে কোনো দুর্বল পুতুল যার প্রাণহীন দেহ সময়ের ভারে নিঃশেষ হয়ে রয়েছে। ঠিক তখনই নিঃশব্দে ঘরের বাতাস বদলে যায়। অন্ধকারের মাঝে হঠাৎ উদয় হয় এক ছায়ামূর্তি, কালো চাদরে মোড়ানো, ছায়ার মতো ক্ষীণ কিন্তু উপস্থিতিতে তীব্র। নিঃশব্দ পদচারণায় সে ধীরে ধীরে এগিয়ে আসে, ঠিক যেন শিকারের খুব কাছে পৌঁছানোর এক চেষ্টা। জবার পাশেই এসে দাঁড়ায় সে, কিছুক্ষণ স্থির থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে সাহিত্য রমণীকে, জমিদার মহলের সম্ভ্রান্ত বধূকে। তারপর দ্বিধাহীন সামনে ঝুঁকে পড়ে, নিঃশ্বাসের দূরত্বে এসে থামে, যেন অনুভব করতে চায় জবার মৃদু শ্বাসের কম্পন, গন্ধ নিতে চায় তার অস্তিত্বের। মুহূর্তের জন্য সে আরও নিচু হয়, তার মুখের খুব কাছাকাছি, যে কারো নজরে এহেন দৃশ্য খুবই বাজেভাবে প্রতিফলিত হবে। হলো তাই। ঠিক তখনই ঘরের দরজা শব্দ করে খুলে যায়। উগ্র বাতাসের সাথে শেহবাজের প্রবল রোষের স্ফুলিঙ্গ এসে বিদ্ধ করে জবার শয়নকক্ষ। আগুনের শিখার মতো তার দৃষ্টি ছায়ামূর্তিকে বিদ্ধ করে দেয়। তার উপস্থিতি বর্জ্যের মতো আঘাত হানে কক্ষ জুড়ে। সামনের দৃশ্য দেখে সে স্থবির হয়ে যায়। দু চোখে দাউ দাউ করে জ্বলে ওঠে অগ্নিশিখা। তার শিরা উপশিরায় প্রতিটি রক্তকণা তখন উত্তপ্ত লাভার মতো ফুটতে শুরু করে। এ কি দেখছে সে? জবার কাছে অন্য এক পুরুষ। সে আর কিছু ভাবে না বা ভাবতে পারছে না। মুহূর্তেই তার ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর রূপ, যা এতদিন কেউ দেখেনি। তার কণ্ঠস্বরে বজ্রধ্বনি। জবা। তার তীব্র হুঙ্কারে ঘুম ভেঙে চমকে উঠে জবা। এলোমেলো চুল, বিভ্রান্ত চোখে সে কিছুই বুঝতে পারছে না। সামনে থাকা কালো ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করতেই শরীর কেঁপে ওঠে তার। আর সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা শেহবাজ যেন এক
রক্ত পিপাসু বাঘের রূপ ধারণ করে আছে, যা দেখে জবার অন্তরাত্মা কেঁপে উঠেছে ভয়ঙ্করভাবে। জবা কিছু বলতে যাবে তখনই শেহবাজ নিজের কক্ষে টাঙানো বিশাল তলোয়ারটি এক ঝটকায় তুলে নেয়। ক্ষিপ্ত চরণে ছুটে আসে সেই রহস্যময় আগন্তুকের দিকে। তবে সে আগেই যেন পালানোর পথ ঠিক করে রেখেছিল। সেই মোতাবেক বারান্দার প্রান্ত ধরে লাফ দিয়ে মহলের দেয়াল টপকে ছায়ার মাঝে হারিয়ে যায় সে। শেহবাজ তবুও থামে না। তার প্রতিটি শিরা উপশিরা তখন ক্রোধে দাউ দাউ করে চলছে। দেহের প্রতিটি কোষ হিংস্র প্রতিশোধের আগুনে ফেটে পড়ার অপেক্ষায়। চোখে এক ভয়ঙ্কর উন্মাদনা, রাগ, ঘৃণা, অবিশ্বাস সব একসঙ্গে মিলেমিশে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। সে ঘুরে দাঁড়ায়, তার হিংস্র দৃষ্টি সোজা গিয়ে স্থির হয় জবার মুখে। এক মুহূর্তের জন্যও সে দৃষ্টি সরায় না, তারপর বজ্রের মতো গর্জে ওঠে। চরিত্রহীনা নারী! তার কণ্ঠের প্রতিটি শব্দে বিদ্যুৎ খেলে যায়, যেন মহলের প্রতিটি দেয়াল কেঁপে ওঠে সেই গর্জনে। কিন্তু এতেও রাগ প্রশমিত হয় না। দানবের মতো ফুঁসে ওঠে সে, আকাশ ফাটিয়ে আরেকবার চিৎকার করে, আমার অগোচরে কক্ষে অন্য পুরুষ ঢোকাস! জবার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে থরথরিয়ে কাঁপতে শুরু করে, যেন তার আত্মাটাই শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। দৃষ্টিতে অবিশ্বাস, মনে ভয়, কণ্ঠে আর্তনাদ নিয়ে জবা বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে এমন কথা বলবেন না। বিশ্বাস করুন, আমি কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না। কে ওই লোক? কেন এখানে এসেছে? আমি চিনি না তাকে। কিন্তু শেহবাজের কানে কোনো কিছুই প্রবেশ করে না। তার রাগ, তার অন্ধ প্রতিশোধ স্পৃহা সমস্ত যুক্তিকে ভস্ম করে দিয়েছে। চোখে আগুন নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে জবার দিকে। প্রতিটি পদক্ষেপে বাতাস ভারী হয়ে আসে, চারিপাশের পরিবেশ থমকে যায়, সময় স্তব্ধ হয়ে যায়। জবা আতঙ্কে পিছু হটতে থাকে, কিন্তু শেহবাজ তাকে আর এক পাও সরার সুযোগ দেয় না। তড়িৎ বেগে তার লোহার মতো শক্ত হাত জবার গলা চেপে ধরে। তার দৃষ্টিতে তখন এক চরম অবজ্ঞা, এক শীতল নিষ্ঠুরতা, কণ্ঠে ঝরে পড়ে অবিশ্বাসের দহন। তোর মতো কলঙ্কিনী নারীর কোনো স্থান নেই এই মহলে। এতটুকুতেই শেষ নয়, পর মুহূর্তে বজ্রপাতের মতো জবার গালে নেমে আসে শেহবাজের কঠিন হাত। তীব্র চরের ধাক্কায় জবার শরীর কেঁপে ওঠে, মাথা একপাশে হেলে পড়ে, কিন্তু সে ব্যথা অনুভব করে না। বরং সে অভিব্যক্তিহীন দৃষ্টি দিয়ে চেয়ে থাকে সামনের মানুষটার দিকে। এই কি সেই পুরুষ যার ছোঁয়ায় ছিল জবার প্রতি ভালোবাসা? এই কি সেই পুরুষ যার অস্তিত্বে একদিন সে আশ্রয় খুঁজে পেয়েছিল? আজ সে চোখেই সে দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ঘৃণা, দেখতে পাচ্ছে এমন এক অভিশাপ যা তার সমস্ত সত্তাকে পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। জবা আর সহ্য করতে পারে না এমন দৃষ্টি। নিজের শরীরের সমস্ত ব্যথা ভুলে, সমস্ত অপমান বিস্মিত হয়ে সে হঠাৎ শেহবাজের পা জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে আর্তনাদ করে ওঠে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু বলার সুযোগ দিন। শুনুন আমার কথা। তার কণ্ঠে অসহায় আকুতি, তার কান্নায় ভেঙে পড়া আত্মার আর্তনাদ। কিন্তু শেহবাজ, সে কি আদৌ শুনবে, নাকি তার অন্তরে জন্ম নেওয়া আগুনে জবাকে চিরতরে ভস্ম করে দেবে? কারণ আজ শেহবাজ কেবল প্রতিশোধের নেশায় অন্ধ। ফলস্বরূপ সে বারংবার বলে যাচ্ছে, আজ আমি সব কলঙ্কিনী নারীর বিনাশ করব। শেহবাজের রাগের সীমা তখন সমস্ত বাঁধন ছিন্ন করে এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো প্রকাশ পায়। সে আবারও ঝাঁপিয়ে পড়ে, তার লোহার মতো কঠিন হাত জবার গলা চেপে ধরে। জবা ছটফটিয়ে ওঠে, শ্বাসরুদ্ধ হয়ে যায় তার। বাতাস যেন ধীরে ধীরে তার ফুসফুস থেকে নিষ্কাশিত হয়ে যাচ্ছে। বুকের ভেতর চাপা কষ্টে জ্বলে যাচ্ছে প্রতিটি শিরা উপশিরা। চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, দেহ নিস্তেজ হয়ে পড়ে। সে ভাবে হয়তো এটাই তার শেষ। তার মস্তিষ্ক ধীরে ধীরে উপলব্ধি করতে থাকে মৃত্যুর পরিণতি। শেহবাজের হাতে নির্মমতায় সে এক অবশ পুতুল হয়ে রয়েছে, যেন যে কোনো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক তখনই প্রচণ্ড শব্দে দরজা ধাক্কা খেয়ে খুলে যায়। ঝড়ের মতো কক্ষে প্রবেশ করে আলেয়া বানু আর জুনায়েদ। এহেন পরিস্থিতি দেখে আলেয়া বানু চিৎকার করে ওঠে। শেহবাজ, জুনায়েদ দ্রুত দৌড়ে এসে শেহবাজকে টেনে সরিয়ে নেয়। মুক্তি পেয়ে জবা মেঝেতে লুটিয়ে পড়ে, গলা চেপে ধরে অনবরত কাশতে থাকে। বুক ভরে বাতাস নিতে চায়, কিন্তু শ্বাস যেন ফিরে আসতেই চাইছে না। তার নিস্তেজ অপমানিত শরীর মেঝেতে পড়ে থাকে এক ভগ্ন আত্মার মতো। শেহবাজ কোনো কথা বলে না, ঠোঁটে প্রচণ্ড রোষ, চোখে দাউ দাউ আগুন। ঝড়ের মতো কক্ষ ত্যাগ করে সে। আলেয়া বানু পেছন থেকে ডাকলেও সে এক মুহূর্ত থামে না, একবারও ফিরে তাকায় না।
তার চলে যাওয়ার সাথে সাথে কক্ষে নেমে আসে এক ভৌতিক নীরবতা। ঠিক তখনই সেখানে তৌসিফ প্রবেশ করে। তার ঠোঁটে এক রহস্যময় কুটিল হাসি। ধীর পায়ে কক্ষের মাঝখানে এসে দাঁড়ায় সে, যেন নীরব নাটকের এক নতুন পর্দা উন্মোচন করতে এসেছে। তার তীক্ষ্ণ দৃষ্টি আলেয়া বানুর দিকে নিবদ্ধ হয়ে বলে ওঠে, চাচি যান, শেহবাজ তো মহল ছেড়ে চলে যাচ্ছে। আর এখানে যা দেখলাম তাতে বুঝতে পারছি রাগের কারণ আমাদের ভাবিজানি হবে, তাই না? তৌসিফের কণ্ঠের প্রতিটি শব্দ তীরের মতো বিদ্ধ হয় জবার অন্তরে। সে চমকে তাকায়। তৌসিফ আবার হাসে, তার কণ্ঠে এক অদ্ভুত ব্যঙ্গ। তা ভাবিজান, কি ঘটেছিল আপনাদের মাঝে? শেহবাজের এত রাগ হওয়ার কারণ কি? জবা উত্তর দেয় না। সে মাথা নিচু করে বসে থাকে, এক বিধ্বস্ত অপমানিত নারীর ন্যায়, যার সমস্ত অস্তিত্বই যেন ধুলোয় মিশে গেছে। ঠিক তখনই আলেয়া বানুর কণ্ঠ তীব্র হয়ে ওঠে। দেখো মেয়ে, যদি জানতে পারি আমার ছেলে তোমার জন্য এত ক্রুদ্ধ হয়েছে, তবে আমি তোমাকে ছাড়বো না। বলেই তিনি ঝড়ের মতো বেরিয়ে যায় কক্ষ থেকে। জুনায়েদ একবার থমকে দাঁড়ায়, তারপর মায়ের পিছু নেয়। চিন্তার ছাপ ফুটে ওঠে তার চোখে। তৌসিফ তখনও দাঁড়িয়ে, তার মুখে সেই পরিচিত রহস্যময় হাসি। এক ধরনের তৃপ্তি, এক ধরনের শিকারীর আনন্দ, যেন সে ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। তারপর ধীর পায়ে বেরিয়ে যায় সে কক্ষ থেকে। আর মেঝেতে পড়ে থাকা এক ভগ্ন হৃদয়ের নিঃস্ব মুর্ছিয়ে যাওয়া জবা ফুল। জবা নিঃশব্দে বসে থাকে। চারিপাশের ভারী বাতাসে ধুলোর সাথে মিশে আছে এক অব্যক্ত ক্রোধ, যা চারিদিক থেকে তাকে চেপে ধরেছে। তার হাত ধীরে ধীরে উঠে আসে গলার ওপর। সেখানে এখনও জ্বলজ্বল করছে শেহবাজের কঠোর আঙুলের গভীর চিহ্ন। তার চোখ শূন্য, যেন সমস্ত দৃষ্টি হারিয়ে ফেলেছে। এক কঠিন যন্ত্রণার মধ্যে নিমজ্জিত সে, অথচ কোনো শব্দ বের হয় না। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু সে কাঁদতে পারছে না। তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়। নির্দয় মানুষটাকে ভালোবেসে আমি কি পেলাম? শুধুই অবিশ্বাস আর অপমান। শেহবাজ বহুবার রাগ দেখিয়েছে জবার প্রতি, কিন্তু আজকের মতো নিষ্ঠুরতা, আজকের মতো ভয়ঙ্কর রূপ তার সাথে কখনো দেখায়নি। এটা কি সেই মানুষ যার চোখে ছিল তার জন্য অগাধ মমতা, যে ভালোবাসা একসময় তাকে আগলে রেখেছিল? আজ সে চোখেই কিভাবে এতটা ঘৃণা ফুটে উঠল? জবা ব্যথিত মনে ভেবে ওঠে। সে কি সত্যি বিশ্বাস করে নিয়েছে আমি কলঙ্কিত? চিন্তাটি মনে আসতেই জবার শরীর অবশ হয়ে আসে। সে গভীর শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু বুকের ভেতর সে শ্বাস আটকে যায়। ধীরে ধীরে উঠে দাঁড়ায় জবা। ফের দর্পণের সম্মুখে গিয়ে নিজেকে দেখে। এক বিধ্বস্ত শূন্য চোখের মেয়ে তাকিয়ে আছে তার দিকে, অসহায় অথচ অটলভাবে। তারপরে সে শক্ত হয়ে দাঁড়ায়, চোখের অশ্রু মুছে তস্ত কণ্ঠে বলে ওঠে, আমি দুর্বল নই। দুর্বল তো অপরাধীরা হয়, কিন্তু আমি নিরপরাধ। এখন যদি আমি ভেঙে পড়ি তবে সে আমার কথা কখনোই শুনবে না, বিশ্বাসও করবে না, কিন্তু তাকে যে আমার কথা শুনতেই হবে। কিন্তু পরক্ষণেই মনে এক শীতল শঙ্কা উকি দেয়। উনি ফিরবেন না? জবা বসে আছে কক্ষের এক কোণে, পাথরের মতো স্থির হয়ে। রাতে গভীর হয়ে গেছে, অথচ শেহবাজের কোনো খোঁজ নেই। সময় যেন থমকে গেছে তার জন্য। কক্ষের কোণে রাখা দ্বীপটি অনেক আগেই নিভে গেছে। শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো তার বিমর্ষ মুখে রয়েছে। তার চোখ দুটি শুকিয়ে গেছে কান্নায়। প্রথমে ফোপানি, তারপর নীরব কান্না, শেষে নিঃশব্দ উপেক্ষা। শরীর অবশ হয়ে আসে, ঠোঁট শুকিয়ে খসখসে হয়ে গেছে। তবুও সে এক চুমুক পানিও খায়নি। রুকায়া এসেছিল একবার, হাতে করে খাবার নিয়ে। অনেক বুঝিয়েছে, অনুনয় করেছে, কিন্তু জবা একবারও মুখ খোলেনি। অবশেষে রুকায়া হতাশ হয়ে ফিরে গেছে, তাকে এই অবস্থায় ফেলে। জবার মন বলছে শেহবাজ ফিরে আসবেই, কিন্তু সময় কেটে যাচ্ছে। রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে, তবু মহলের প্রান্তে তার ঘোড়ার খুঁড়ের শব্দ পড়েনি। ফের ক্লান্ত শরীর নিয়ে সে উঠে দাঁড়ায়। অবসন্ন চোখে সালাতে দাঁড়িয়ে যায়। সারা শরীর কাছে, তবু সে হাত তুলে রবের কাছে মিনতি জানায়। সালাত শেষে দুর্বল শরীরটাকে টেনে নিয়ে মহলের মূল ফটকের দিকে এগিয়ে যায় সে। মনে হচ্ছে যদি একবার দরজার বাইরে তাকায় তবে হয়তো শেহবাজকে দেখতে পাবে। সেখানে যেতেই তৌসিফ এসে সম্মুখে দাঁড়ায় জবার। তার চোখে কুটিলতা আর রহস্য মিশে আছে। সে জবার নিকটে এসে বলে ওঠে, ভাবিজান, এত সকালে এখানে আসলেন যে? নিশ্চয়ই সারা রাত ঘুমাননি। জবা কোনো উত্তর দেয় না। সে শেহবাজের খোঁজে এদিক ওদিক চায়। তখনই তৌসিফ ধীরে ধীরে বলে, আপনি শেহবাজের খোঁজ করছেন? ও তো আসেনি। আর যতটুকু জানি আপনি এখানে থাকা পর্যন্ত ও আসবে না। ও তো এখন শান্তির জায়গায় আছে। এহেন কথায় জবা তৌসিফের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে ওঠে,
মানে? তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে, যেন সে খুবই দুঃখের কিছু বলতে চলেছে। শেহবাজ আপনাকে যে অবস্থায় দেখেছে তাতে আপনার বেঁচে থাকার কথা না, কিন্তু আপনি তার স্ত্রী। সে হয়তো আপনাকে হত্যা করতে পারেনি, তাই এড়িয়ে চলে গেছে নর্তকীদের কাছে নিজের মনোরঞ্জন করাতে। এখন হয়তো তাদের সাথেই সময় কাটাচ্ছে। এহেন বাক্যে জবার শরীর হিম হয়ে আসে, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, হৃৎপিণ্ড থেমে গেছে তার। ফলশ্রুতিতে মাথায় এই চিন্তাটাও এলো না, তৌসিফ কি করে জানলো শেহবাজ তাকে কোন পরিস্থিতিতে দেখেছে। তার মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে গেছে। সে কণ্ঠে অস্পষ্ট শ্বাস নিয়ে প্রশ্ন করে, আপনি কি বলতে চাইছেন? ও আপনাকে আর এই মহলে দেখতে চায় না। ও আপনাকে ছেড়ে চলে গেছে অন্য নারীর নিকট চিরদিনের জন্য। বলেই তৌসিফ মুখ থেকে কটাক্ষের শব্দ বের করে আবার আফসোসের সাথে বলে ওঠে, আপনার জায়গায় অন্য নারী হলে এই মহলই ছেড়ে দিত। সে যাই হোক, শেহবাজের জন্য অপেক্ষা করে লাভ নাই। আপনি কক্ষে ফিরে যান। বলেই তৌসিফ আবার অগচরে মুখে কুটিল হাসি ফুটিয়ে সেখান থেকে চলে যায়। পেছনে রেখে যায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া জবাকে। জবার সারা শরীর কাঁপছে। সে এক ধ্যানে তাকিয়ে আছে মূল ফটকের সামনে। সেখানটায় ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল তার কোনো ইয়াত্তা নেই। ফের কিছু না ভেবে জবা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, ঠিক আছে, আপনি যখন এটাই চাচ্ছেন তবে এটাই হোক। আমি থাকবো না এই মহলে, চলে যাব আপনার থেকে দূরে, ফিরবো না আর কখনো। বলেই কান্না করে ওঠে জবা। ফের মনের ব্যথা নিয়ে বলে ওঠে, আপনি কি করে আপনার ফুলকে চরিত্রহীনা বলতে পারলেন? কি করে? একজন নারীর কাছে তার চরিত্র কতটা মূল্যবান সেটা আপনি জানেন। একটা কথাও বলার সুযোগ দেননি আপনি আমাকে। আমি আপনাকে ক্ষমা করব না, কোনো দিন না, কারণ আমি চরিত্রহীনা নই। বলেই জবা পা বাড়ায় সম্মুখে। অবশ দেহটাকে টেনে মহলের ফটকের সামনে দাঁড়াতেই প্রহরীরা দরজা থেকে দূরে সরে যায়। বিনা বাধায় জবা মহল থেকে বের হয়ে যায়, যেন প্রহরীরা পূর্ব অবগত ছিল জবার বাহিরে যাওয়ার নিয়ে। জবা মহলের বাহিরে দাঁড়িয়ে একবার মহলটাকে তার অশ্রুসিক্ত নয়নে দেখে বলে ওঠে, যেই মহল আমার নিকট সোনার খাঁচা ছিল, সেখান থেকে চলে যেতে চেয়েছি প্রতি মুহূর্তে। যেখান থেকে চলে যেতে চেয়েছি প্রতি মুহূর্তে, আজ সেখান থেকে যেতে যে এতটা কষ্ট হবে তা কখনো ভাবতেও পারিনি। বলে উদ্ভ্রান্তের ন্যায় জবা এগোতে থাকে মহল থেকে দূরে নিজের চিরচেনা নীড়ে। সময় গড়ায়, কিন্তু জবার পথ ফুরোয় না। সেই চিরচেনা পথও আজ কেমন অচেনা লাগছে তার। অশ্রুসিক্ত ঝাপসা নয়নে তবুও এগোতে থাকে সে। সকাল কেটে দুপুর হয়, তীব্র রোদের আক্রোশ এসে পড়ে জবার ওপর। ঘাম বেয়ে সারা শরীর ভিজে উঠে তার। অবশেষে নিজ গৃহের সম্মুখে এসে দাঁড়ায় সে। তখনই জোনাকি জবাকে দেখে বুবুজান বলে চিৎকার করে ওঠে। চিৎকার শুনেই আসিয়া বেগম ছুটে আসেন। মেয়েকে দেখে বুকের ভেতর শূন্যতা ছড়িয়ে পড়ে তার। জবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে ওঠেন, মা তুই আইসোস? এতদিন পর আমার কথা মনে পড়লো। কে আইলো তোর লগে? জমিদার হুজুর আইছে? প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু তবুও জবা নির্বাক, একটিরও উত্তর দেয় না। তার এই নির্লিপ্ততা কেবল হতাশাই বাড়ায় আসিয়া বেগমের মনে। মেয়েকে বুক থেকে সরিয়ে কিছু বলতে যাবেন, পরক্ষণেই আটকে ওঠেন তিনি। জবার বিধ্বস্ত চেহারা, নিঃশেষিত দৃষ্টি দেখে এ কেমন রূপ নিয়েছে তার জবা। আতঙ্কে কেঁপে ওঠে তার কণ্ঠ। হাত বাড়িয়ে মেয়েকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করেন, জবা ও মা কি হইছে তোর? আসিয়া বেগমের প্রশ্ন শেষ হওয়ার আগেই জবার শরীর নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। বিস্ময়ে আতঙ্কে কেঁপে ওঠে তিনি। মুহূর্তের মধ্যে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। কণ্ঠ ফাটিয়ে চিৎকার করে ডাকেন স্বামীকে। চিৎকার শুনেই জবার বাবা ছুটে আসে ঘর থেকে। মেয়েকে নিথর পড়ে থাকতে দেখে দেরি না করে বিদ্যুৎ বেগে কোলে তুলে নেন, যেন দেরির একটুখানি সুযোগও নেই। কুড়ে ঘরের বাঁশের চৌকিতে শুইয়ে দেন জবাকে। স্বামী স্ত্রী দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন, চোখে আতঙ্ক, কপালে গভীর ভাঁজ। এই ভয়াবহ দৃশ্য যেন তাদের অস্তিত্বকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে। চঞ্চল চড়ে পাখির ন্যায় ফুরফুরে ছিল তাদের মেয়েটি। তাকে আজ এইরকম নিথরভাবে পড়ে থাকতে দেখে তাদের কলিজাই ছিঁড়ে যায়। মনে হয় কেউ ধারালো ছুরি চালিয়ে দিয়েছে তাতে। আসিয়া বেগম হতবিহ্বল অবস্থায় মেয়ের হাত পা জড়িয়ে ধরে তেল মালিশ করতে থাকেন। একটানা জবার নাম ধরে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া নেই, যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে। ওদিকে জোনাকি গ্রামের কবিরাজকে আনতে গিয়েছিল, কিন্তু না পেয়ে বিমর্ষ মুখে ফিরে এসেছে।
ফলশ্রুতিতে তারা আর দেরি না করে নিজেরাই প্রাণপণে চেষ্টা চালাচ্ছে যে কোনোভাবে জবার জ্ঞান ফিরিয়ে আনতে। ধরণী জুড়ে নেমে এসেছে গভীর রাতের নিস্তব্ধতা। জমিদার মহলের চারপাশ শুনশান নীরবতায় ডুবে আছে, যেন কোনো অদৃশ্য শক্তি মহলকে এক অদ্ভুত শূন্যতায় গ্রাস করেছে। কেবলমাত্র পাশের জঙ্গল থেকে মাঝে মাঝে কিছু রহস্যময় শব্দ ভেসে আসে, ঝিঝি পোকার ডাক, শুকনো পাতার মর্মর ধ্বনি, অচেনা কোনো প্রাণীর চাপা গর্জন। সেই নিস্তব্ধতা হঠাৎ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শেহবাজের আগমনে। দীর্ঘ পথ পেরিয়ে মহলে প্রবেশ করে সে, কিন্তু আজ তাকে দেখে চিরচেনা শেহবাজ মনে হচ্ছে না। এজন্য এক ভিন্ন মানুষ, অগোছালো, ক্লান্ত, বিধ্বস্ত। পাগলের মতো সে এগিয়ে আসে, তার চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, চুল এলোমেলো, পাঞ্জাবেরও বেমানানভাবে উন্মুক্ত। তার চলাফেরায় ভারী অবসাদ, যেন শরীরের প্রতিটি অঙ্গ অবশ হয়ে আসে। শেহবাজ কোনো দিকে না তাকিয়ে সরাসরি নিজের কক্ষের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, কিন্তু মুহূর্তেই থমকে দাঁড়ায়। কক্ষ শূন্য, কোথাও যাওয়ার অস্তিত্ব নেই। তার বুকের ভেতর ধক করে ওঠে, জবাকে কোথাও দেখতে না পেয়ে। সে প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না। এরপর ছুটে কক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজতে থাকে। আলমারি, জানালার পাশে, বিশ্রামের ছোট্ট কক্ষে, বারান্দার প্রতিটি কোণে উল্টে পাল্টে দেখে, কিন্তু কোথাও জবার দেখা নেই। এক অদ্ভুত আতঙ্ক তার শীত দ্বারা বেয়ে নেমে আসে। এই মুহূর্তে মাথার ভিতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জবা কোথায়? সে ভালো আছে তো? তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে। হাতে ধরা মোটা পর্দার কাপড় শক্ত করে মস্তিবদ্ধ করে ধরে। এমন অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। এই শূন্যতা, এই অস্থিরতা, এই ভয়, জবার অগোচরে থাকা যেন তার অস্তিত্বকেই ধ্বংস করে দিচ্ছে। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে গতকালের দৃশ্য ভেসে ওঠে। জবাকে করা তার আঘাত, জবার চোখের জল, তার অভিমানী চাহনি। শেহবাজের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে চিৎকার করে ডেকে ওঠে, আমি জান। তার কণ্ঠস্বর মহল কাঁপিয়ে তোলে। এক মুহূর্তেই সারা মহলে তার গর্জন প্রতিধ্বনিত হয়। আলেয়া বানু ছুটে আসে, সঙ্গে বাকিরাও। দরজার কাছে দাঁড়িয়ে আলেয়া বানু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপা? শেহবাজ তীব্র চোখে তাকিয়ে বলে ওঠে, আমি জান, জবা কোথায়? আলেয়া বানু হতভম্ব হয়ে কক্ষের চারিপাশে চোখ বুলিয়ে নেন, কিন্তু জবাকে কোথাও দেখতে না পেয়ে বিস্মিত কণ্ঠে বলেন, ওর তো কক্ষে থাকার কথা। তিনি সঙ্গে সঙ্গে দাসীদের দিকে তাকিয়ে জানতে চান, তোমরা কেউ বলতে পারবে জমিদার কিন্নি কোথায় গেছে? কেউ কিছু বলে না, সবাই নতজানু হয়ে থাকে। অবশেষে একজন দাসী ভয়ে ভয়ে বলে, বেগম সাহেবা, সকালে যখন আমি বাগানে কাজ করছিলাম তখন তাকে মহল থেকে বের হতে দেখেছিলাম। এহেন কথায় শেহবাজের মুখ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। গর্জে সে মাথা আলেয়া বানুর পানে চেয়ে বলে ওঠে, জবা সকাল থেকে মহলের বাইরে আর তোমরা কেউ জানো না? বাহ, চমৎকার! এই হলো তোমাদের দায়িত্ব। মির্জা নগরের জমিদার কিন্নির খোঁজ কেউই রাখে না। এহেন পরিস্থিতিতে সালেহা বানু কঠিন কণ্ঠে বলে ওঠেন, শেহবাজ, তুমি ভাবিজানকে কথা শোনাচ্ছ কেন? এখানে দোষ জবার। তার সাহস কি করে হয় মহল ছেড়ে যাওয়ার? শেহবাজ রক্তচক্ষু করে তাকাতে সালেহা বানু চুপসে যান। আলেয়া বানু এবার শান্ত স্বরে বলেন, আবা একটু শান্ত হও। আমি ভেবেছিলাম কালকের ঘটনার কারণে জবা কক্ষ থেকে বের হয়নি, তাই খোঁজ নেইনি। এটা আমার ভুল হয়েছে। কিন্তু শেহবাজের কানে কোনো কথা ঢুকছে না। রাগ, চিন্তা, উদ্বেগে তার শরীর কাঁপছে। একটাই প্রশ্ন তার মাথায়, জবা ঠিক আছে তো? এহেন সময় তৌসিফ তিক্ত কণ্ঠে বলে, এসব কথা পরে হবে। ভাবিজন কোথায় গেছে সেটা সকালে ভাবো। উনি আবার শেহবাজকে ছেড়ে অন্য কারোর সাথে যায়নি তো? তৌসিফের কথা শোনা মাত্রই শেহবাজ গর্জে ওঠে। পর মুহূর্তে বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে তৌসিফের দিকে। শক্ত হাতে তার গলা চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, আমার ফুল সম্পর্কে কোনো বাজে কথা বললে তোর জিভ আমি টেনে ছিড়ব। তৌসিফ ছটফট করতে থাকে। সাহেলা বানু আতঙ্কিত কণ্ঠে চিৎকার করেন, শেহবাজ, ছাড়ো আমার পুত্রকে, ও ভুল কিছু বলেনি। গতকাল তোমাদের ঝগড়া হলো কেন? নিশ্চয়ই তুমি জবার মধ্যে কিছু খারাপ দেখেছো, তাই হয়েছে। সেই ভিত্তিতেই আমার পুত্র কথাগুলো বলেছে। এহেন কথা শুনে শেহবাজের ক্রোধের মাত্রা চরমে পৌঁছে যায়। তীব্র কণ্ঠে চেঁচিয়ে ওঠে সে, খামোশ! আর একবার যদি আমার অর্ধাঙ্গিনীর নামে কেউ বাজে কথা বলেন তবে আমি ভুলে যাব আপনি আমার চাচি। সালেহা বানু ভয় পেয়ে যান। তৌসিফের শ্বাস রুদ্ধ হতে চলেছে। শেহবাজ কোনোভাবেই তাকে ছাড়ছে না। সেই মুহূর্তে এক দাসী ছুটে এসে বলে, জমিদার হুজুর, এক ব্যক্তি আপনাকে দেখতে এসেছে।
কিন্তু শেহবাজ কিছুই শুনতে পায় না। তার হাতের চাপ আরও শক্ত হয়ে আসে। তৌসিফের মুখ নীল হতে থাকে। তখনই দাসী আবার কাপা কণ্ঠে বলে, হুজুর, তিনি জমিদার গিন্নির বাপের বাড়ি থেকে এসেছেন। দাসীর মুখ থেকে এহেন কথা শোনা মাত্রই শেহবাজের মুখের রেখাগুলো কিছুটা শিথিল হয়ে ওঠে। এক নিমিষে তৌসিফকে ছেড়ে সামনে পা বাড়ায় সে। আর তৌসিফ মাটিতে হুমড়ি খেয়ে পড়ে অসহায়ভাবে গলা চেপে ধরে অনবরত কাশতে থাকে। শেহবাজ দীপ্ত পদক্ষেপে লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। তার দৃষ্টির শীতলতা যেন বাতাসকেও থমকে দেয়। চোখে স্থির বিদ্ধ করা দৃষ্টি নিয়ে কড়া গলায় প্রশ্ন করে, এখানে আসার কারণ? শীতল অথচ প্রচণ্ড চাপা ক্রোধে ঠাসা কণ্ঠ শুনে লোকটির ভেতর শিউরে ওঠে। শরীর কেঁপে যায় ভয়ে। দ্রুত নতজানু হয়ে মাথা নিচু করে অস্পষ্ট স্বরে বলে ওঠে, হুজুর, জবান মানে জমিদার গিন্নি তার বাপের বাড়ি শহীদ সালামতে পৌঁছেছেন। আমি এদিকে আসার দরুন তার পিতা আপনারে বিষয়টা জানাতে কইছে। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। বুকের ভেতর দুরু দুরু কাঁপুনি, যেন ভুল শব্দ উচ্চারণ করলেই বজ্রপাত নেমে আসবে। লোকটি কথাগুলো বলেই শেহবাজের দৃষ্টির সামনে থেকে বিদায় নেয়ার জন্য তড়িঘড়ি পায়ে সরে যায়। মহলে চৌহদ্দি পেরিয়ে মিলিয়ে যাওয়া অন্ধকারে তার বাক্যগুলো শেহবাজের মনের উপর থেকে এক অদৃশ্য ভার সরিয়ে নেয়। খানিকটা নিশ্চিন্ত হয় সে। জবা ঠিকঠাক তার গন্তব্যে পৌঁছেছে, এটাই আপাতত স্বস্তির বিষয়। কিন্তু এই স্বস্তির স্থায়ীও ক্ষণিকের জন্য। পরক্ষণে নিভে যাওয়া ক্রোধ আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। চোখ দুটো অগ্নিদীপ্ত হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে ওঠে, জবা ফুল, এত বড় দুঃসাহস! তুমি আমার অনুমতি ব্যতীত নিজ পিতামাতার কাছে গিয়েছ? এ দুঃসাহসিকতার শাস্তি তো তোমায় পেতেই হবে। বলে প্রবল ক্রোধে মহল ছাড়তে উদ্যত হয় সে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ তাকে থামিয়ে দেয়। আবার নিশ্চয়ই জবার কাছে যাচ্ছ? শেহবাজ থমকে দাঁড়ায়। আলেপানো ধীর পায়ে সামনে এগিয়ে আসে। স্থির অথচ কোমল কণ্ঠে বলেন, আমি বলছি কি, কাল প্রভাত হলে না হয় যাও। তোমার গতকালের ব্যবহারটা খুবই ভয়ঙ্কর ছিল, তাই জবা হয়তো ভয়ে চলে গেছে। তাই আজ তাকে আর পিতামাতার সঙ্গে থাকতে দাও। শেহবাজ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তার কঠোর মুখাবয়বে অজানা চিন্তার রেখা খেলে যায়। তারপর ধীর গতিতে নিজের পদযুগল ঘুরিয়ে নেয়। কোনো প্রতিক্রিয়া ছাড়াই পা বাড়ায় নিজের কক্ষের দিকে। অন্যদিকে জবার জ্ঞান ফিরেছে অনেক আগেই। সেই তখন থেকে সে নিস্তেজ হয়ে বসে আছে। আসিয়া বেগম বারবার প্রশ্ন করে মেয়েকে, কনা মা, কি হইছে? আসিয়া বেগমের কথায় জবা একবার তার পানে চায়, একবার তার পিতার পানে, ফের মা বাবার নিগড় এগিয়ে গিয়ে তাদের কাঁধে মাথা রেখে অসহায়ভাবে শান্ত কণ্ঠে সেই নিজের চিরচেনা বলিতে বলে ওঠে, আম্মা আব্বা, তোমরা একটু আমার মাথায় হাত বুলাইয়া দাও, আমি একটু ঘুমামু। জবার এহেন কথা শুনে তাদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। যেন কিছু একটার দুর্বোধ্য যন্ত্রণা ছুঁয়ে গেল তাদের হৃদয়। বড় কিছু ঘটে গেছে, এই সত্যটা গভীরভাবে উপলব্ধি করে তারা। কিন্তু কোনো প্রশ্ন করে না। জবার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে যায়। নিঃশব্দে তাকে আশ্বাস দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। কিছুক্ষণ পার হতেই তারা জবার শরীরে কোনো নড়াচড়া নেই দেখে ভাবে হয়তো সে নিদ্রার কোলে ঢলে পড়েছে। তাই তাকে শুইয়ে রেখে নিঃশব্দে সরে যায়, যেন নিশ্চিন্তে একটু হলেও স্বস্তিতে ঘুমোতে পারে মেয়েটা। শুধু জোনাকি থেকে যায় নীরবে তার পাশে শুয়ে। ঠিক তখনই জবা ক্লান্ত নিস্তেজ চোখ মেলে তাকায়। বোঝাই যাচ্ছে ঘুম তার চোখে এক বিন্দুও ধরা দেয়নি। দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে তার বুক। জমে থাকা কষ্ট হঠাৎ মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে ও। কালো সে শেহবাজের বুকের উষ্ণতায় ছিল আজ, অথচ আজ তার থেকে কতটা দূরে, কতটা বিচ্ছিন্ন হয়ে আছে। নিজেকে সামলানোর চেষ্টা করে জবা। বারবার চোখের পানি মুছতে চায়, কিন্তু ব্যর্থ হয়। কারণ নয়ন হতে সে অশ্রুর বন্যা বইছে। এই অশ্রু কতক্ষণ মুছে কোলানো যাবে? তাই নিঃশব্দে কেঁদে যাচ্ছে সে। তার কান্নার শব্দ মিলিয়ে যায় রাতের নিস্তব্ধতায় আর কুড়ে ঘরে ভেসে আসা বন্য প্রাণীর শব্দে। শেহবাজ নিঃসঙ্গ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। চাঁদের আবছা আলোয় তার মুখটা আরও গভীর, আরও মলিন দেখায়। ক্লান্তিতে শরীর অবসন্ন, কিন্তু চোখে এক মুহূর্তের জন্য ঘুম নেই। অজানা এক শূন্যতা তাকে গ্রাস করে রেখেছে, এমন শূন্যতা যা হৃদয়কে রক্তাক্ত করে দেয়। গভীর নিঃশ্বাস ফেলে সে একবার আকাশের দিকে তাকায়, তারপর অন্ধকার আকাশে ঝাপসা চারটার দিকে চেয়ে নিঃশব্দে বলে ওঠে, এ কেমন তুমি যে নিঃশ্বাস আটকে দেয়, এ কেমন দুঃখ যে তোমার নামেই বাঁচতে শেখায়, এ কেমন আমি যে তোমায় ভুলতে পারি না। অবিরাম খুঁজি তবু কোথাও পাই না,
এ কেমন তুমি যে হারিয়েও থাকো প্রাণে, বাতাসে বৃষ্টিতে নীরবে কাঁদা গানে, বেদনার ছোঁয়ায় ভালোবাসা গড়ে, তোমার অনুপস্থিতি হৃদয়ে দংশন করে। এ কেমন প্রেম যে না থাকতেও রয়, এ কেমন তুমি যে আমায় হারায়। কথাগুলো শেষ করে শেহবাজ গভীর দীর্ঘশ্বাস ফেলে, ফের অস্থির বুক নিয়ে ধীর পায়ে নিজের কক্ষে ফিরে যায়। দরজা বন্ধ করে সোজা গিয়ে দাঁড়ায় দর্পণের সম্মুখে, নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যাকে দেখে মনে হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক হতভাগ্য প্রেমিক, যার চোখের গভীরে জমাট বেঁধেছে অপরাধবোধ, বেদনা আর একরাশ অস্থিরতা। তারপর একদম শান্ত গম্ভীর স্বরে ফিসফিস করে বলে ওঠে, ফুল, খুব বেশি কি তোমায় কষ্ট দিয়ে ফেলেছি? আমি জানি তুমি আমার নিষ্পাপ ফুল, যার শরীরে কোনো কলঙ্ক নেই। বিশ্বাস করো, তখন আমার মাথা ঠিক ছিল না তোমার উপর কারো ছায়া দেখে। কথাগুলো বলেই শেহবাজ ফের ক্রোধান্বিত হয়ে বলে ওঠে, যে তোমার শয়নরত অবস্থায় তোমার নিকট আসার দুঃসাহসিকতা দেখিয়েছে, তার কলিজা আমি শেহবাজ মির্জা টেনে বের করবো খুব শীঘ্রই। কথাগুলো বলে শেহবাজ আর একবার দর্পণের পানে চেয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা দেখানোর জন্য তোমাকেও শাস্তি পেতে হবে নির্বোধ ফুল। অন্যদিকে রুকাইয়া জুনায়েদের বুকের সাথে লেপটে বারবার বলতে থাকে, দোষ আমারই, একটা বার অন্তত মেয়েটার খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করলাম না। ভেবেছিলাম একা একা সব ঠিক হয়ে যাবে। রুকাইয়ার কথা শুনিয়ে জুনায়েদ রুকাইয়াকে আরও নিজ বুকের সাথে লেপটে নিয়ে বলে ওঠে, তুমি ভুল করোনি, আমরা সবাই এটাই ভেবেছিলাম, তাই নিজেকে একা দোষ দিয়ে বন্ধ করো। জুনায়েদের কথা শুনে রুকাইয়া নিঃশব্দে তার বুকের আরও গভীরে সেধিয়ে যায়, যেন এই উষ্ণ আশ্রয় তার সমস্ত দুঃখ কষ্ট শুষে নেবে, সমস্ত ভাবনার ভার লাঘব করবে। অন্যদিকে সেই রাত শেহবাজ ও জবার জন্য এক বিভীষিকাময় অধ্যায় হয়ে নামে। শরীরের দূরত্ব থাকলেও মনে নেই সেই দূরত্ব। তারা একে অপরের চিন্তায় শৃঙ্খলে এমনভাবে বন্দী যে এক মুহূর্তের জন্য মুক্তি মেলেনি একে অপর হতে। ভোরের আকাশ রক্তিম আভায় আচ্ছাদিত, পূর্ব দিগন্তে সূর্যের প্রথম কিরণ প্রসারিত হতেই প্রকৃতির স্নিগ্ধ আলোয় স্নানে অবগাহন করে। ঘাসের উপর দিয়ে বয়ে যাওয়া নির্মল বাতাস আর পাখির মধুর কলরব নতুন দিনের আগমনী বার্তা বহন করে। সারা রাত শেহবাজ দাঁড়িয়ে কাটিয়েছে, এক নিঃশব্দ প্রহরী, এক নির্বিকার জমিদারের ন্যায়। ক্লান্তি তার শরীরের প্রতিটি কোণে থাবা বসালেও চোখের দৃষ্টিতে কোনো অবসাদ নেই, নেই কোনো দুর্বলতার ছাপ। ফজরের আজান কানে আসতেই সে শীতল নির্লিপ্ততায় সালাত আদায় করে, তারপর মহল হতে বের হয়ে দৃঢ় হাতে নিজের ঘোড়ার লাগাম টেনে ধরে। মুহূর্তের মধ্যে বজ্রনিনাদে তার ঘোড়া ছুটে চলে জবা নামক গন্তব্যস্থলের পানে। মহলের বাইরে দাস দাসীদের চোখ একযোগে শেহবাজের উপর নিবদ্ধ হয়ে রয়েছে। আজকের শেহবাজ তাদের কাছে এক ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে, যা তারা কখনো কল্পনাও করেনি। যে জমিদার তার শক্তি, কঠোরতা ও নির্লিপ্ততায় পুরো মহলকে তছনছ করত, সে আজ অস্থির, উদ্বিগ্ন, শুধু একমাত্র তার অর্ধাঙ্গিনীর জন্য। এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি, বললেও বিশ্বাস করতো না হয়তো, যদি না আজ তা নিজেদের চোখে দেখত। শেহবাজের ঘোড়া বজ্রের মতো গর্জন করে ছুটে যায় ধূলিঝড় তুলে। খানিক সময়ের মধ্যে এসে দাঁড়ায় জবার গৃহের সম্মুখে। সেই অপ্রত্যাশিত আগমন সবার অবচেতন মনকে শিহরিত করে দেয়। জবার পিতামাতা উদ্বেগে দ্রুত বাইরে চলে আসেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা শেহবাজকে দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় স্তম্ভিত হয়ে যায়। কোনো বিলম্ব না করে তারা দ্রুত এগিয়ে আসে, সমভ্রমে তাকে অভ্যর্থনা জানায়। শেহবাজের জন্য আসন বিছানো হয় আর আসিয়া বেগম ব্যস্ত পদক্ষেপে শীতল পানি আনতে চলে যায়। ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা জবার দৃষ্টি শেহবাজের উপর পড়তেই তার অস্তিত্ব কেঁপে ওঠে। বুকের গভীরে দাবানলের মতো এক আগুলতা জ্বলে ওঠে। সমস্ত বাঁধন ছিন্ন করে সে ছুটে যেতে চায় শেহবাজের উষ্ণতার আড়ালে নিজেকে হারিয়ে ফেলতে, অথচ বাস্তবতা শীতল লোহার মতো তার পথ রুদ্ধ করে দাঁড়ায়। স্মৃতির অন্ধকার ছায়া মনের উপর নেমে আসে। অতীতের প্রতিটি কঠোর শব্দ, প্রতিটি দগদগে ক্ষত তার হৃদয়ে শেকল পরিয়ে দেয়। আবেগের প্রবল ঢেউ এক নিমেষে স্তব্ধ হয়ে যায়। এক মুহূর্তেই আনন্দের আবহ বিলীন হয়ে যায়। মুখাবয়বে আমাবর্ষার অন্ধকারের মতো গভীরতা ছড়িয়ে পড়ে। সে একে একে
পদক্ষেপ বাড়িয়ে নিজের কক্ষে প্রবেশ করে, দৃঢ় হাতে দরজা বন্ধ করে দেয়, যেন এক অটল শিলায় নিজেকে সুরক্ষিত করেছে। জবার এমন আচরণে তার পিতামাতা ও বোন স্তম্ভিত হয়ে যায়, অবাক বিস্ময়ে একে অপরের দিকে চেয়ে থাকে। তারা কিছু বুঝে ওঠার আগেই শেহবাজের মুখাবয়বে এক ভয়াবহ পরিবর্তন ঘটে। তার দৃষ্টিতে ক্রোধের অনল শিখা জ্বলতে থাকে, চোয়াল দৃঢ় হয়ে ওঠে, যেন প্রতিটি স্নায়ু একযোগে চেপে ধরেছে। মুহূর্তের মধ্যে সে আশ্রে পড়ে জবার পিছু। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত পাথরের মতো কঠিন আঘাত করে বলতে থাকে, ফুল, দরজা খোলো। তার কণ্ঠে হুঙ্কারের মতো গম্ভীরতা নিয়ে ফের বলে ওঠে, তোমার সাহস হয় কি করে আমাকে দেখে দরজা বন্ধ করার? শেহবাজের হুঙ্কারে পুরো বাড়ি কেঁপে ওঠে। জবার পিতামাতা ও বোন ভীতি সন্ত্রস্ত হয়ে ওঠে। তারা একসঙ্গে অনুনয় করে, জবা, দরজা খোল মা, এমন করিস না। কিন্তু জবা নিশ্চুপ। শেহবাজ এবার আরও কঠোর হয়ে ওঠে, তার কণ্ঠ ধারালো হয়ে ওঠে। আমার সঙ্গে রাগ দেখাচ্ছেন জবা ফুল? ভুলে যাবেন না আমি কে? ভালোভাবে বলছি, দরজা খুলুন। তবুও জবা দরজা খোলে না। শেহবাজ এবার ধৈর্য হারায়, গর্জে উঠে সে বলে, ঠিক আছে, যেহেতু তুমি দরজা খুলবে না, আর যেহেতু এই দরজা আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করছে, তাহলে আমি নিজে এই বাধা সরিয়ে দিচ্ছি। তার শেষ কথায় বজ্রপাতের মতো ভয় ছড়িয়ে পড়ে জবার মনে। মুহূর্তের মধ্যেই সে হতবাক হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই শেহবাজ প্রবল দৃঢ়তার কক্ষে প্রবেশ করে, এক ঝটকায় দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে থাকে, কারণ আজ শেহবাজ মির্জার চোখে যে আগুন জ্বলছে তা এক মুহূর্তেই সব কিছু ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। শেহবাজকে এভাবে কক্ষে ঢুকতে দেখে জবা ভয়ে দুকদম পিছিয়ে যায়। তখনই শেহবাজ জবার একদম নিকটে গিয়ে তার থুতনি চেপে ধরে বলে ওঠে, তোমার খুব সাহস বেড়েছে ফুল। আমার অনুমতিবিহীন তুমি এতদূর আসার সাহস দেখিয়েছ। তার উপর আবার এখন যা করলে তার শাস্তি তোমায় আমি কড়ায় গণ্ডায় দেব। তবে এখন না, সেটা মহলে ফিরে। মহলে ফেরার কথা শোনা মাত্রই জবা তীব্র বেগে বলে ওঠে, আমি ফিরবো না মহলে, আমি এখানেই থাকবো। জবার কথা শুনে শেহবাজের দৃষ্টি মুহূর্তেই রক্তিম আগুনে জ্বলে ওঠে। তার চোখের গভীরে ক্রোধের তাণ্ডব শুরু হয়। সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে জবার শির দ্বারা বয়ে শীতল স্রোত নেমে যায়। সে ভয় পেয়ে এক পা পিছিয়ে আসতে চায়, কিন্তু ঠিক তখনই শেহবাজ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, যেন নিজেকে সংযত রাখার ব্যর্থ চেষ্টা করছে। পরক্ষণেই কোনো সতর্কতা ছাড়াই জবাকে বাহুতে তুলে নেয় সে। শক্তিশালী হাতে তাকে বুকের সঙ্গে চেপে ধরে বিছানায় শুয়ে পড়ে। জবার শরীরের প্রতিটি স্নায়ু বিদ্রুপ করতে চায়। সে ছটফট করে ওঠে, কিন্তু শেহবাজের শক্ত গ্রাস থেকে মুক্তি পাওয়া তার পক্ষে অসম্ভব। জবা আতঙ্কে ছটফট করে বলে ওঠে, কি করছেন? ছাড়ুন আমায়। কিন্তু শেহবাজ নির্বিকার, গভীর নিষ্ঠুরতায় চোখ বন্ধ করে রাখে, যেন এই মুহূর্তে জবার প্রতিরোধ তার কাছে অর্থহীন। তবুও জবার নড়াচড়ায় শেহবাজ বলে ওঠে, ফুল, যত ছটফটানি আছে তা পরে করো। এখন আপাতত একটু শান্তিতে ঘুমোতে দাও। তুমি এক বিন্দু ঘুমোতে পারিনি। শেহবাজ এক চুলো ছাড় না দিয়ে জবাকে আরও দৃঢ়ভাবে বুকের সাথে চেপে ধরে, যেন এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা কারণে, এমনকি জবার নিজেরও না। শ্বাস প্রশ্বাসের তীব্রতা মিলেমিশে এক হয়ে যায়। বুকের মাঝে অনবরত বয়ে চলা ঝড় ধীরে ধীরে স্তমিত হয়। জবা আর প্রতিরোধ করে না। সেও তার ফুসো বাবুকে ছাড়া নিদ্রাহীন রয়েছে। তারও শরীর ক্লান্ত, মন অবসন্ন। এই উষ্ণতার এই আশ্রয়ের প্রয়োজন তারও ছিল। শেহবাজের বুকের কাছে মাথা গুজে এক দীর্ঘশ্বাস ফেলে। সমস্ত প্রতিরোধের ইট টানে জবা। নড়াচড়া থামিয়ে চোখ বন্ধ করে নেয় সে, যেন এই মুহূর্তের প্রশান্তি আরেকবার হারিয়ে যেতে না পারে। জবার এই নিঃশব্দ আত্মসমর্পণে শেহবাজের ঠোঁটের কোণে এক প্রশস্ত হাসি খেলে যায়। অবশেষে দুই ক্লান্ত হৃদয় সমস্ত অস্থিরতার পেছনে ফেলে একসাথে তলিয়ে যায় গভীর নিঃশব্দ শান্তিপূর্ণ ঘুমের অতল গহ্বরে। তবে এখন প্রশ্ন থাকে, জবা কি ভুলে গেল শেহবাজের বলা তীক্ষ্ণ বাক্যগুলো, নাকি ক্ষমা করে দিল তার ফুসো বাবুকে? সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে। সময়ের ভারী ছায়া ঘরের প্রতিটি কোণে লুটিয়ে আছে। শেহবাজ নিঃশ্বাস ভারী করে প্রশান্তির ঘুমে ডুবেছিল, কিন্তু হঠাৎই তার চোখ দুটি দপ করে খুলে যায়। পাশ ফিরে তাকাতেই তার ভ্রু কুঁচকে ওঠে। শয্যা শূন্য, জবা নেই। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্ক শূন্য হয়ে যায়। পরের মুহূর্তেই কপালে ভাঁজ পড়ে। নিঃশব্দে জমে ওঠে উদ্বেগের শীতল কুয়াশা, যার মধ্যে মিশে থাকে সূক্ষ্ম কিন্তু গভীর অসহহিংসতা। জবা কোথায়? আবার কি তার অনুমতি ছাড়াও কোথাও গেছে? এই চিন্তাটাই বজ্রপাতের মতো আঘাত হানে তার মনে। শেহবাজ ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়।
একটানে দরজা খুলে নেয়, গলার স্বর বজ্রের মতো গম্ভীর হয়ে ওঠে। জবা ফুল, জবা ফুল। কিন্তু চারপাশ নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই, সময় যেন জমাট বেঁধে আছে, বাতাস পর্যন্ত স্থবির। শেহবাজের ভিতর অজানা অস্থিরতা জন্ম নেয়, বুকের গহীনে ছড়িয়ে পড়ে শূন্যতার এক শীতল স্রোত। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত ঘর ছাড়ে। ভারী পদক্ষেপে উঠোনে পা রাখতেই দৃষ্টি আটকে যায় সামনে জবা বসে আছে, হাসির ছানাপানাদের খাবার দিয়েছে, চোখে এক অপার্থিব শান্তি। কোমল দৃষ্টিতে ছোট্ট প্রাণীগুলোকে দেখছে, যেন তার পুরো পৃথিবী এই মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ। শেহবাজ দাঁড়িয়ে পড়ে, দৃষ্টি গাঢ় হয়ে আসে, মনের গভীরে অদ্ভুত এক প্রশান্তি খেলা করে। ধীরে ধীরে এগিয়ে যায় শব্দহীনভাবে, নিঃশ্বাসের স্পন্দন পর্যন্ত চাপা রেখে। শেহবাজ নীরবে জবার ঠিক পেছনে এসে দাঁড়ায়, তার দীর্ঘ ছায়া নিঃশব্দে গড়িয়ে পড়ে জবার ওপর। ছায়ার অস্তিত্ব টের পেয়ে জবা সচকিত হয়, দ্রুত পেছনে ফিরে তাকায়। দুজনের দৃষ্টি মিলতেই জবা তড়িঘড়ি উঠে দাঁড়ায়, সেখান থেকে সরে যাওয়ার প্রয়াস করে, কিন্তু ঠিক তখনই শেহবাজ দৃঢ় হাতে তার কবজি চেপে ধরে, কণ্ঠস্বর শীতল অথচ গভীর করে বলে, ফুল, এদিকে তাকাও। জবা সংকোচ ভরে তার পানে দৃষ্টি ফেরায়। শেহবাজের চোখে তখন চিন্তামগ্ন এক তীক্ষ্ণ আলোড়ন। সেই দৃষ্টির ভারে জবা আরও অস্বস্তিতে পড়ে। তখনই শেহবাজ ফের বলে ওঠে, ফুল, এবার ওইদিকে তাকাও। জবা বিভ্রান্ত দৃষ্টিতে শেহবাজের দেখানো জায়গার পানে যায়, মুহূর্তের বিরতি। তারপর শেহবাজ আবার বলে, এবার এইদিকে তাকাও। জবা ধীরে ধীরে সেই দিকে চোখ ফেরায়। শেহবাজের ঠোঁটে এক রহস্যময় অর্থভঙ্গ হাসি খেলে যায়, আর সেই গম্ভীর অথচ খেয়ালি স্বরে সে বলে ওঠে, আমি একদম ঠিকই ধরেছিলাম, তোমাকে দেখতে একদম হাসির ছাড়ার মতোই লাগে। তা তুমি ওদের খাওয়াচ্ছ, কিন্তু নিজে কেন কিছু খাচ্ছ না? শেহবাজের কথায় জবার মুখ কঠোর থেকে কঠোরতর হয়ে ওঠে, ভ্রু কুঁচকে যায় তার। ফের কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ায়, যেন এক মুহূর্ত সেখানে থাকার ইচ্ছে নেই। কিন্তু শেহবাজ কি এত সহজে তাকে যেতে দেবে? বিদ্যুৎ গতিতে সে জবার হাত চেপে ধরে কণ্ঠস্বর দৃঢ় ও আদেশ পরায়ণ করে বলে ওঠে, ফুল, চলো মহলে ফিরে যাই, আমার অনেক কাজ পড়ে গেছে। জবা এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়, কণ্ঠে গভীর ব্যথার শীতল প্রতিধ্বনি তুলে বলে, আপনাকে যেতে আমি বাধা দেইনি, আপনি মহলে ফিরে যান, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না। কোনো চরিত্রহীনা নারীর আশ্রয়স্থান নিশ্চয়ই সেই মহল হতে পারে না। কথাগুলো বলেই জবা কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে চলে যায়, যেন এক মুহূর্তও সেখানে থাকতে চায় না। কিন্তু সে চলে গেলেও তার বলা কথাগুলো ঠিকই ছুঁড়ে এসে বিদ্ধ করে শেহবাজকে। বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কা লাগে, যেন মুহূর্তের জন্য তার সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কিন্তু মনের ভিতর এক ভয়ঙ্কর আলোড়ন। আজ সে খুব করে বুঝতে পারছে, তার সেই এক মুহূর্তের অবহেলা জবার হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করেছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন এখন তার দিকেই ধেয়ে আসছে, প্রতিটি উচ্চারণ তার আত্মগর্বকে নতজানু করে দিয়েছে। কিন্তু শেহবাজ এখন কি করবে? এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে না। সে সিদ্ধান্ত নেয় এক কঠিন, অটল, অপরিবর্তনীয়। যে জমিদার শেহবাজ মির্জা কখনো কারো কাছে মাথা নত করেনি, ক্ষমা চাওয়ার প্রয়োজন তার জীবনে কখনো পড়েনি, কিন্তু আজ সেই অহংকার বিসর্জন দিয়ে ক্ষমা চাইবে সে নিজ অর্ধাঙ্গিনীর নিকট। কারণ সে স্পষ্ট বুঝতে পারছে বোকা ফুলটা ছাড়া সে অসম্পূর্ণ। অন্যদিকে জবা নিজ কক্ষে ফিরে যায়, দরজা বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়। চোখের জল আটকে রাখার চেষ্টা করে, কিন্তু পারছে না। বুকের ভেতর তোলপাড় চলছে, কষ্ট, অভিমান তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জবা বুঝতে পারছে না সে কেন মহল ছেড়ে এলো, কেন অভিমান এত গভীরভাবে তাকে আচ্ছন্ন করল। সে কি তৌসিফের বলা সেই অন্য নারীর প্রসঙ্গে প্রতারিত বোধ করে চলে এসেছে, নাকি শেহবাজের করা অবিশ্বাস তাকে মহল ছাড়তে বাধ্য করেছে? উত্তর খুঁজে পাচ্ছে না সে। তবে একটা সত্য স্পষ্টভাবে উপলব্ধি করছে জবা, যাকে আমরা ভালোবাসি তার মুখ থেকে উচ্চারিত কঠোর বাক্য শুধু হৃদয় নয়, দেহ মনে গভীর ক্ষত সৃষ্টি করে। কথাটা ভাবতেই জবা চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই সে ভয়ানক মুহূর্তগুলো ফিরে আসে তার স্মৃতিতে। শেহবাজের সেই নির্দয়, শীতল অথচ তীক্ষ্ণ চোখ, তার সেই দৃষ্টি, তার সেই ছুরির মতো ধারালো বাক্য, সবকিছু যেন মস্তিষ্কে শেকল পরিয়ে দিচ্ছে জবার। ঠিক তখনই দরজার সামনে ভারী পায়ের শব্দ পড়ে। ফের ধীর পায়ে শেহবাজ এসে দাঁড়ায় জবার সম্মুখে। শেহবাজের উপস্থিতি টের পেতেই জবার মন বিদ্রোহ করে ওঠে।
এক মুহূর্ত আর সেখানে থাকতে ইচ্ছে করে না তার। কোনো কিছু না বলে দ্রুত সরে যায়, সোজা চলে যায় মায়ের কাছে। রান্নাঘরের উষ্ণতায় আসিয়া বানু তখন ব্যস্ত, হাঁড়িতে খাবার নাড়ছিলেন। জবা তার কাছেই গিয়ে দাঁড়ায়, যেন সেখানে সে আশ্রয় খুঁজছে। কিন্তু শেহবাজ কি এত সহজে পিছু হটবে? না, সে স্থির পায় জবার পিছু পিছু সেখানেও উপস্থিত হয়। তার আগমনে রান্নাঘরের নীরব পরিবেশে অদৃশ্য এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসিয়া বেগম তৎক্ষণাৎ রান্না রেখে উঠে দাঁড়ান, চোখে দ্বিধা স্পষ্ট। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, জমিদার হুজুর, আপনার কিছু লাগবো? শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তের জন্য আসিয়া বেগমের দিকে স্থির হয়, তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আপনি অস্থির হবেন না, আমার কিছু লাগবে না। আমি শুধু জবার সঙ্গে কথা বলতে এসেছি।